বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আনারকলি, সহকারী শিক্ষক, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। কালেক্টরেট পাবলিক অনলাইনের ক্লাসের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগত। আজ আমি অষ্টম শ্রেণী বিজ্ঞান বিষয়ে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ পরমাণু গঠন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। পরমাণু গঠন সম্পর্কিত যে তথ্যগুলো আজকে তোমাদের সাথে আলোচনা করব, চলো জেনে নিই। পরমাণু গঠন, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আইসোটোপের ধর্ম ও ব্যবহার। চলো সরাসরি চলে যায় আজকের পাঠে। পরমাণুর গঠন। আমরা জানি যে সকল পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই কণাসমূহের নাম কি? এই কণাসমূহের নাম হচ্ছে, একটি হলো পরমাণু এবং আরেকটি হলো অণু। তাহলে একটি পদার্থের মধ্যে কি থাকে? অসংখ্য পরমাণু থাকে এবং অণু থাকে। পরমাণু কি? পরমাণু হচ্ছে পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা। এই একাধিক পরমাণু সমূহ মিলে গঠিত হয় একটি অণু, অর্থাৎ অণুকে ভাঙলে আমরা কি পাবো? পরমাণু পাবো। এই ক্ষুদ্রতম কণা পরমাণু সম্পর্কিত বিভিন্ন মতবাদ রয়েছে। বিজ্ঞানী ডেমোক্রিটাস, গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস, তিনি বলেছেন যে পরমাণু সবচেয়ে ক্ষুদ্রতম কণা, যা অবিভাজ্য, যাকে ভাঙা যায় না। তাহলে তিনি পরমাণুকে কি বলেছেন? অবিভাজ্য, যাকে ভাঙা যায় না। এই অবিভাজ্য ক্ষুদ্রতম কণার নাম দেন তিনি প্রথমে অ্যাটম। কি নাম দেন? অ্যাটম। এই অ্যাটম শব্দটি, এটি গ্রিক শব্দ, এটি এসেছে অ্যাটোমাস শব্দ থেকে। এটি কোথা থেকে এসেছে? অ্যাটোমাস। এই অ্যাটোমাস শব্দের অর্থ হলো অবিভাজ্য। তাহলে বিজ্ঞানী ডেমোক্রিটাস বলেছেন যে পরমাণু সমূহ অবিভাজ্য, যাকে ভাঙা যায় না। কিন্তু পরবর্তীতে বিজ্ঞানী অ্যারিস্টটল তার এই মতবাদকে তিনি গ্রহণ করতে চাননি। তিনি অ্যারিস্টটল বলেন যে পরমাণুকে ভাঙা যায়, অর্থাৎ একটি ক্ষুদ্রতর পরমাণুকে ভাঙলে সেটি আরও ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণুতে পরিণত হয়। পরবর্তীতে 1803 সালে বিজ্ঞানী ডাল্টন এই পরমাণু সম্পর্কিত আরেকটি মতবাদ পেশ করেন। তিনি বলেন যে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যাকে আর ভাঙা যায় না। তিনি পরমাণুকে কিসের সাথে তুলনা করেছেন? মৌলিক পদার্থ। পরমাণু মৌলিক পদার্থ দ্বারা গঠিত, যাকে আর ভাঙা যায় না। সেই মুহূর্তে বিজ্ঞানী অ্যারিস্টটল যে তথ্যটা দিয়েছে, তার এই তথ্যটা পরিত্যক্ত হয় এবং ডাল্টনের এই তথ্যটা গ্রহণযোগ্যতা পায়। কিন্তু ডাল্টনের এই পরমাণুর মতবাদে অনেক সীমাবদ্ধতা থাকার কারণে পরবর্তীতে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণু সম্পর্কিত আরেকটি মতবাদ পেশ করেন। তিনি পরমাণুর মডেলকে সৌরজগতের মডেলের সাথে তুলনা করেন। সৌরজগতের মডেলের সাথে কি করে তুলনা করেন? সৌরজগতের মডেল সম্পর্কিত আমরা কি জানি? আমরা জানি যে সূর্যকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট কক্ষপথে গ্রহসমূহ চারপাশ দিয়ে অবিরাম ঘুরছে। তার এই সৌরজগতের মডেলের সাথে তিনি পরমাণুর মডেলকে মিল খুঁজে পান। বলেছেন যে সূর্যকে কেন্দ্র করে অবিরতভাবে তার নির্দিষ্ট কক্ষপথে যে গ্রহগুলো ঘুরছে, সেইরূপ পরমাণু যে রয়েছে, পরমাণুর কেন্দ্রকে ঘিরে তার নির্দিষ্ট কিছু কক্ষপথ রয়েছে। এই কক্ষপথে কিছু কণিকা ঘুরছে। অর্থাৎ তিনি এই মডেলকে সৌর মডেলের সাথে তুলনা করেছেন। তিনি বলেছেন যে পরমাণু সমূহ 3 ধরনের কণিকা দ্বারা গঠিত। একটা হলো প্রোটন,
একটি নিউট্রন এবং একটি ইলেকট্রন। অর্থাৎ পরমাণুতে 3 ধরনের কণিকা রয়েছে, প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। সূর্যের যে অবস্থান থাকে, রাদারফোর্ড বলেছেন পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রকে তিনি নিউক্লিয়াসের সাথে তুলনা করেছেন। এই পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকবে? প্রোটন থাকবে এবং নিউট্রন থাকবে। প্রোটন এবং নিউট্রন, অর্থাৎ সূর্যকে সাথে তিনি নিউক্লিয়াসকে তুলনা করেছেন এবং নিউক্লিয়াসের মধ্যে থাকবে 2টি কণিকা, একটি হলো প্রোটন এবং নিউট্রন। এবং প্রোটন এবং নিউট্রনকে কেন্দ্র করে যে কক্ষপথগুলো রয়েছে, যে কক্ষপথ রয়েছে, এর নাম দিয়েছেন তিনি কক্ষপথ। এই কক্ষপথে কি থাকবে? ইলেকট্রন। এবং এই ইলেকট্রন সমূহ কি করবে? অবিরাম প্রোটন এবং নিউট্রন অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে অবিরাম সে ঘুরতে থাকবে। সূর্যকে কেন্দ্র করে যেরকম তার গ্রহগুলো চারপাশ দিয়ে ঘুরছে, সেরকম প্রোটন এবং নিউট্রনকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ তার চারপাশ দিয়ে অবিরাম ঘূর্ণায়মান অবস্থায় থাকবে। তিনি এভাবে পরমাণুর এই গঠনটাকে সৌর মডেলের সাথে মিল খুঁজে পান বলে পরমাণুর এই মডেলকে রাদারফোর্ডের মডেলের সাথে তুলনা করেন এবং তিনি সৌরজগতের মডেল হিসাবে বিবেচনা করা হয়। বলা হয়েছে যে পরমাণু যে 3টি কণিকা দ্বারা গঠিত, একটির নাম যে প্রোটন। এই প্রোটনটি ধনাত্মক আধানযুক্ত। এই প্রোটন কি আধানযুক্ত? ধনাত্মক আধানযুক্ত। নিউট্রনটা চার্জ নিরপেক্ষ, এটি কোনো চার্জ নেই, নিরপেক্ষ। এবং ইলেকট্রনটা নেগেটিভ আধানযুক্ত। ইলেকট্রনটা কি? নেগেটিভ আধানযুক্ত। এই ধনাত্মক আধানযুক্ত কণা এবং চার্জ নিরপেক্ষ কণা কোথায় থাকে? পরমাণুর নিউক্লিয়াসে থাকে। এবং ঋণাত্মক আধানযুক্ত কণা পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার কক্ষপথে অবিরাম ঘুরতে থাকে। বলা হয়েছে যে একটি পরমাণুর যে ভর, সেই ভরটা, সমস্ত ভরটা কোথায় অবস্থিত থাকে? পরমাণুর নিউক্লিয়াসে থাকে। এবং ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারপাশে অবিরাম ঘুরতে থাকবে এবং ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যবর্তী জায়গায় ফাঁকা থাকে। অর্থাৎ ইলেকট্রন যদি এই কক্ষপথে অবস্থান করে, নিউক্লিয়াস এটি এর মধ্যবর্তী অসংখ্য ফাঁকা জায়গা থাকে। এই প্রকৃতপক্ষে পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। তাহলে আমরা কি জানলাম? রাদারফোর্ডের পরমাণু মডেল আমরা আরেকবার রিপিট করি যে 3 ধরনের কণিকা দ্বারা গঠিত, একটি প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। প্রোটন এবং নিউট্রন পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করবে। একটি প্রোটন ধনাত্মক এবং নিউট্রন হচ্ছে নিরপেক্ষ। এবং ইলেকট্রন কি করবে? পরমাণুর কক্ষপথে অবিরাম ঘুরতে থাকবে। এবং পরমাণুর যে ভর, সমস্ত ভরটা কোথায় অবস্থান করবে? পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করবে এবং ইলেকট্রন সমূহ চারপাশ দিয়ে ঘুরতে থাকবে। এবং নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যবর্তী বেশিরভাগ জায়গায় কি থাকবে? ফাঁকা। এটি হলো রাদারফোর্ডের পরমাণুর গঠন। আশা করি তোমরা পরমাণু গঠন সম্পর্কিত তথ্য জেনে গেছো। এরপর যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই বইটা সলভ করবে। চলো পরবর্তী টপিকস আমরা পারমাণবিক সম্পর্কিত, পারমাণবিক সংখ্যা কি, ভর সংখ্যা কি, এগুলো জেনে নিই। আমরা কি? পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা কি বলছে? কোন মৌলের প্রোটন সংখ্যাকেই বলা হচ্ছে পারমাণবিক সংখ্যা। মৌলের প্রোটন সংখ্যাকে বলা হচ্ছে পারমাণবিক সংখ্যা। আমরা কিছু মৌল জানি, যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন। কিছু মৌল দেওয়া আছে তোমাদের এই অধ্যায়ে, 20টা মৌল দেওয়া আছে, তোমরা এই অধ্যায়ে দেখবে। তাই বলা হচ্ছে যে কোনো মৌলের প্রোটন সংখ্যাকে বলা হচ্ছে পারমাণবিক সংখ্যা।
যদি বলা হয় যে কার্বনের পারমাণবিক সংখ্যা 6 বলতে তুমি কি বোঝাও? তোমাকে এখানে বলতে হবে যে কার্বনের পারমাণবিক সংখ্যা 6 বলতে বোঝা যাচ্ছে যে এখানে কার্বনের 6টি পরমাণু রয়েছে। যেহেতু আমরা জানি যে একটি পরমাণুতে নিরপেক্ষ পরমাণুতে কি হতে হবে? নিরপেক্ষ পরমাণু। একটি নিরপেক্ষ পরমাণুতে যতটি প্রোটন থাকবে, যতটি প্রোটন থাকবে ততটি কি থাকবে? ইলেকট্রন থাকবে। এটা তোমরা জেনে রাখবা যে একটি নিরপেক্ষ পরমাণুতে যতটি প্রোটন থাকে ততটি ইলেকট্রন থাকে। তাহলে কার্বনের পারমাণবিক সংখ্যা 6 বলতে আমরা বুঝবো যে কার্বন পরমাণুতে 6টি প্রোটন রয়েছে এবং যেহেতু এটা এই অবস্থায় নিরপেক্ষ সুতরাং এখানে 6টি ইলেকট্রনও রয়েছে। তার ইলেকট্রন সংখ্যা হবে কত? 6। আবার যদি বলা হয় যে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 বলতে তুমি কি বোঝাও? তখন তোমাকে বলতে হবে যে নিরপেক্ষ অক্সিজেন পরমাণুর পারমাণবিক সংখ্যা 8 বলতে এখানে প্রোটন সংখ্যা কত? 8 এবং ইলেকট্রন সংখ্যা কত? 8। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো পারমাণবিক সংখ্যাটা কি। পারমাণবিক সংখ্যা হলো কোনো মৌলের প্রোটন সংখ্যা, অর্থাৎ আমরা জানি যে নিরপেক্ষ মৌলের প্রোটন সংখ্যা যত ইলেকট্রন সংখ্যা তত। এখন জেনে নি চলো ভর সংখ্যা। ভর সংখ্যা কি? ভর সংখ্যা অর্থাৎ মাস সংখ্যা। ভর সংখ্যাকে আমরা পারমাণবিক ভর সংখ্যা বলতে পারি, ভর সংখ্যাও বলতে পারি। বলা হচ্ছে কোনো মৌলের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে বলা হচ্ছে ভর সংখ্যা। তোমরা বানানের দিকে খেয়াল রাখবে, এটা নিউট্রন, অনেকে বানানটা নিউট্রন লিখে ফেলে। তোমরা অবশ্যই না, এটা একজন বিজ্ঞানী নাম, এখানে কণিকাটা হচ্ছে নিউট্রন। তাহলে কোনো মৌলের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে বলা হচ্ছে ভর সংখ্যা। প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে বলা হচ্ছে ভর সংখ্যা। তাহলে আমরা একটি গাণিতিক সমস্যা সমাধান করতে পারি বা কিছু বলতে পারি যে অক্সিজেনের ভর সংখ্যা 16 বলতে তুমি কি বোঝাও? অর্থাৎ অক্সিজেনের ভর সংখ্যা 16 বলতে তুমি কি বোঝাও? আমরা জেনে গেছি যে ভর সংখ্যা কি? প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল। তাহলে আমরা বলবো কি? অক্সিজেনের ভর সংখ্যা 16 বলতে বোঝানো হচ্ছে যে এখানে প্রোটন সংখ্যা 8 এবং নিউট্রন সংখ্যা 8, এদের যোগফলই হচ্ছে ভর সংখ্যা। অর্থাৎ অক্সিজেনের প্রোটন রয়েছে 8টি এবং নিউট্রন রয়েছে 8টি। তাহলে ভর সংখ্যার আরেক নাম কি হতে পারে? নিউক্লিয়ন সংখ্যা। কারণ কি? আমরা নিউক্লিয়াসে কি দেখতে পেয়েছি? প্রোটন আর নিউট্রন দেখতে পেয়েছি। তাহলে এদের যোগফল কি বলা হচ্ছে? ভর সংখ্যা। যেহেতু এটা নিউক্লিয়াস সুতরাং এখানে যে টোটাল সংখ্যাটা থাকবে এদেরকে নিউক্লিয়ন সংখ্যা বলা যাবে। অর্থাৎ অক্সিজেনের নিউক্লিয়ন সংখ্যা 16 বলতে বোঝাচ্ছে এখানে প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল হচ্ছে 16, অর্থাৎ প্রোটন 8টি এবং নিউট্রন 8টি। চলো একটা গাণিতিক সমস্যা সমাধান করি। আশা করি তোমরা ভর সংখ্যা কি এবং পারমাণবিক সংখ্যা কি বুঝেছো।
ধরো ক একটি মৌল, এই মৌলের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 17, ভর সংখ্যা দেওয়া আছে 35, ভর সংখ্যা দেওয়া আছে 35। তাহলে এখন বলা হচ্ছে ওই মৌলের প্রোটন সংখ্যা, মৌলের প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা কত। এটা একটি গাণিতিক অঙ্ক বা গাণিতিক বিষয়। তাহলে আমরা জেনে নিই, পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 17, ভর সংখ্যা দেওয়া আছে 35। আমরা কি জানি? আমরা জানি ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা আমরা জেনেছি যে পারমাণবিক সংখ্যাই হচ্ছে তার প্রোটন সংখ্যা, আর ভর সংখ্যা দেওয়া আছে 35। তাহলে আমরা এখান থেকে কি করব? নিউট্রন সংখ্যা বের করতে পারবো। তাহলে আমরা এখানে কি ভর সংখ্যা আমার কত দেওয়া আছে? 35। আর পারমাণবিক সংখ্যা অর্থাৎ কত? প্রোটন সংখ্যা কত দেওয়া আছে? 17। তাহলে আমরা নিউট্রন সংখ্যা বের করতে পারবো। নিউট্রন সংখ্যা অর্থাৎ নিউট্রন সংখ্যা সমান কত? 35 বিয়োগ 17, তাহলে কত দাঁড়াচ্ছে? 18। তাহলে আমি নিউট্রন সংখ্যা কত পাইলাম? 18। অর্থাৎ ক মৌল বিশিষ্ট মৌলের নিউট্রন সংখ্যা কত? 18। তাহলে প্রোটন সংখ্যা কত? এখানে আমরা জেনে নিই, নিউট্রন সংখ্যা আমরা পেলাম হচ্ছে 18, প্রোটন সংখ্যা পেয়েছি কত? 17। ক যেহেতু একটি নিরপেক্ষ মৌল, তাই তার প্রোটন সংখ্যা যত তার ইলেকট্রন সংখ্যা তত, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা 17। তাহলে আমরা তিনটা অ্যান্সার পেয়ে গেলাম। আমরা মনে রাখবো ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। প্রোটন সংখ্যা দেওয়া আছে, ভর সংখ্যা দেওয়া আছে, নিউট্রন সংখ্যা আমরা বের করে নিলাম 18, প্রোটন সংখ্যা আমরা জানি 17। তাহলে প্রোটন সংখ্যায় তার ইলেকট্রন সংখ্যা। এভাবে তোমরা গাণিতিক সমস্যার সমাধান করবে। ঠিক আছে, এরপর আমরা পরবর্তী টপিকসে জেনে নেই আইসোটোপ কি। আইসোটোপ, আইসোটোপ হচ্ছে কোনো মৌলের বা বিভিন্ন পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের বা একটি মৌলের পরমাণুতে নির্দিষ্ট সংখ্যক প্রোটন এবং ইলেকট্রন থাকে, কিন্তু একটি মৌলের সকল পরমাণুর ভর একও না হতে পারে। আমরা জানি যে একটি পরমাণুর প্রোটন সংখ্যা নির্দিষ্ট এবং ইলেকট্রন সংখ্যা কি নির্দিষ্ট, কিন্তু তার ভর সংখ্যা কিন্তু নির্দিষ্ট হতে নাও পারে। একটি মৌলের পরমাণুতে বিভিন্ন সংখ্যক নিউট্রন থাকতে পারে, কারণটা কি? কারণটা হলো একটি মৌলের প্রোটন সংখ্যা তো অবশ্যই নির্দিষ্ট, কিন্তু ভর সংখ্যা যেহেতু আলাদা, সেই মুহূর্তে নিউট্রন সংখ্যা আলাদা হতে পারে। তাই বলা হচ্ছে যে সকল মৌলের বা কোনো মৌলের ভিন্ন পরমাণুর যাদের প্রোটন সংখ্যা সমান বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, সেই সকল মৌলগুলো পরস্পরের আইসোটোপ। আমি বিষয়টা আবার রিপিট করি, যে আমরা জানি একটি মৌলের প্রোটন সংখ্যা নির্দিষ্ট এবং ইলেকট্রন সংখ্যা নির্দিষ্ট, কিন্তু ভর সংখ্যা ভিন্ন হতে পারে। এই ভিন্নতার কারণে নিউট্রন সংখ্যা ভিন্ন হয়ে যাবে। তাই কোনো মৌলের
ভিন্ন ভিন্ন পরমাণুর কি হবে, যাদের প্রোটন সংখ্যা বা পরমাণু সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন। তাহলে আমরা জানি কি, ভিন্ন ভিন্ন মৌলের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, সেই সকল মৌল পরস্পরের কি আইসোটপ বা একই মৌলের হতে পারে। আমরা জানি হাইড্রোজেনের 3টি আইসোটপ রয়েছে। হাইড্রোজেনের 3টি আইসোটপ রয়েছে। একটি হলো প্রোটিয়াম, একটি হলো ডিউটেরিয়াম, আর একটি হলো ট্রিটিয়াম। হাইড্রোজেনের এই 3 ধরনের আইসোটপ রয়েছে। তাহলে আমরা প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন। তাহলে এই সকল আইসোটপকে আমরা এটি হলো প্রোটিয়াম, এটি হলো ডিউটেরিয়াম, এটি হলো ট্রিটিয়াম। এটাকে আমরা প্রোটন সংখ্যা বলি, এটাকে বলি আমরা ভর সংখ্যা। আর এই দুটির বিয়োগফলকে বলি নিউট্রন সংখ্যা। এটা ভর সংখ্যা, এটা প্রোটন সংখ্যা, আর এই দুটির বিয়োগফলকে বলা হয় নিউট্রন সংখ্যা। তাহলে প্রোটিয়ামে দেখো 1H1, এখানে প্রোটন কত 1, যেহেতু এটা নিরপেক্ষ সুতরাং ইলেকট্রন সংখ্যা কত 1, ভর সংখ্যা কত, ভর সংখ্যাকে যদি আমরা এই দ্বারা প্রকাশ করি, ভর সংখ্যা হচ্ছে 1, আর নিউট্রন সংখ্যা কি, ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা, ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা, অর্থাৎ কত 1 - 1 = 0। তাহলে প্রোটিয়ামে প্রোটন 1, ইলেকট্রন 1, ভর সংখ্যা 1, কিন্তু নিউট্রন কি 0। ডিউটেরিয়ামে দেখো 1H2, এখানে প্রোটন 1, ইলেকট্রন সংখ্যা 1, কারণটা কি নিরপেক্ষ, ভর সংখ্যা কত 2, নিউট্রন সংখ্যা কত হবে 2 - 1 = 1। 3 নম্বরটা দেখি ট্রিটিয়াম, এখানে প্রোটন সংখ্যা 1, ইলেকট্রন সংখ্যা 1, ভর সংখ্যা 3 এবং নিউট্রন সংখ্যা কত 3 - 1 = 2। আমরা এটা তোমাদের বই দেখবে যে একটা চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। প্রোটন সংখ্যাকে পজিটিভ দিয়ে বোঝানো হয়েছে, ইলেকট্রন সংখ্যাকে নেগেটিভ দিয়ে বোঝানো হয়েছে, এবং নিউট্রন সংখ্যা কি চার্জ নিরপেক্ষ এভাবে বোঝানো হয়েছে। তাহলে তোমরা এই বিষয়টা বুঝলে যে হাইড্রোজেনের আইসোটপ 3টি, একটা প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। এই ডিউটেরিয়ামকে আমরা ভারী পানি বলে বিবেচনা করে থাকি। ডিউটেরিয়ামকে কি বলি আমরা, ভারী পানি। ভারী পানির সংকেতটা কি হবে D2O। আমরা পানির সংকেত কি জানি, সবাই জানি মোটামুটি H2O, অর্থাৎ ভারী পানি হচ্ছে D2O। কার্বনের বেশিরভাগ যে পরমাণু রয়েছে, আমরা কার্বনের আইসোটপটাও জানি। কার্বনের আইসোটপও রয়েছে। কার্বনের প্রোটন সংখ্যা 6, এরও আইসোটপ রয়েছে 12, 13, 14। এই 3টি কার্বনের আইসোটপ রয়েছে। এই আইসোটপ 3টি রয়েছে।
এখান থেকে আমরা বলতে পারি যেখানে নিউট্রন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা দুইটার বিয়োগফল 6, প্রোটন কত 6, ইলেকট্রন কত 6 এবং ভর সংখ্যা কত 12। এখান থেকে আমরা জানি নিউট্রন সংখ্যা বিয়োগফল অর্থাৎ 7, প্রোটন সংখ্যা 6, ইলেকট্রন সংখ্যা 6 এবং ভর সংখ্যা 13। এখান থেকে আমরা জানতে পারি নিউট্রন সংখ্যা 8, 14 থেকে 6 বাদ দিলে 8, প্রোটন সংখ্যা 6, ইলেকট্রন সংখ্যা 6 এবং ভর সংখ্যা 14। এটি একটি তেজস্ক্রিয় আইসোটোপ। এই তেজস্ক্রিয় আইসোটোপ বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। তাহলে আমরা জানলাম যে কার্বনের 3টি আইসোটোপ এবং এদের প্রোটন, ইলেকট্রন, নিউট্রন সংখ্যা জেনে নিলাম। এভাবে তোমরা প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন সংখ্যাগুলো বের করবে, তোমরা বাসায় হোমওয়ার্কগুলো করবে। ঠিক আছে, চলো পরবর্তী টপিকে চলে যাই, আইসোটোপের ধর্ম ও ব্যবহার। আমরা জানি যে একই মৌলে বিভিন্ন আইসোটোপের প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান বলে আইসোটোপগুলোর মধ্যে ধর্মের তেমন পার্থক্য থাকে না এবং এই আইসোটোপগুলো সাধারণত অস্থায়ী। এই অস্থায়ী আইসোটোপগুলো কি করে? তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে এবং বিভিন্ন কণা বিকিরণ করে থাকে। তাহলে যে সকল আমরা একটি টপিকস জানি, তেজস্ক্রিয় আইসোটোপ কি? তেজস্ক্রিয় আইসোটোপ হলো সেই সকল আইসোটোপ যে সকল আইসোটোপ অস্থায়ী এবং তেজস্ক্রিয় রশ্মি ও কণা বিকিরণ করে, সেই সকল আইসোটোপকে আমরা তেজস্ক্রিয় আইসোটোপ বলে থাকি। এই আইসোটোপগুলো ধর্মকে কাজে লাগিয়ে আমরা এর বিভিন্ন ব্যবহার দেখতে পাই চিকিৎসা ক্ষেত্রে। চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন রোগ নির্ণয়ে ব্যবহারটা কি? চিকিৎসা ক্ষেত্রে আমরা এই আইসোটোপ ব্যবহার করে থাকি, বিভিন্ন রোগ নির্ণয়ে এই আইসোটোপ ব্যবহার করে থাকি। বিভিন্ন ক্যান্সার আক্রান্ত যে রোগীগুলো রয়েছে তারা রেডিওথেরাপির মাধ্যমে এই আইসোটোপ ব্যবহার করে তারা চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে চিকিৎসা নিয়ে থাকে। কৃষিক্ষেত্রে রয়েছে, কৃষিক্ষেত্রে বিভিন্ন পতঙ্গ নিয়ন্ত্রণে এই তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়ে থাকে। তারপর রয়েছে খাদ্যদ্রব্য সংরক্ষণে আমরা অর্থাৎ খাদ্যদ্রব্য যখন সংরক্ষণ করা হয় তখন বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হতে পারে। এই ব্যাকটেরিয়া সমূহকে বা জীবাণুসমূহকে ধ্বংস করার জন্য এই তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়ে থাকে। এই তেজস্ক্রিয় আইসোটোপ দ্বারা আমরা বিভিন্ন রকমের ফলমূল বা খাদ্যদ্রব্যকে কি করি? সংরক্ষণ করি। ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক কাজে বৈজ্ঞানিক ক্ষেত্রে আমরা এই তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে থাকি। অর্থাৎ যে জীবাশ্ম জ্বালানি, জীবাশ্ম তার বয়স নির্ধারণের ক্ষেত্রে আমরা এই তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে থাকি। তাহলে আমরা জানলাম যে আইসোটোপের ব্যবহার সমূহ। আজ এই পর্যন্তই। ষষ্ঠ অধ্যায় পারমাণবিক গঠন। পরবর্তী আরও টপিক্সে আরও কিছু আলোচনা রয়েছে। পরবর্তী লেকচার আমি সেই সব বিষয়গুলো আলোচনা করব। আজ এই পর্যন্তই। আশা করি তোমরা আমার পাঠে মনোযোগ সহকারে দেখেছ, বুঝেছ এবং বইটি ভালো করে পড়বে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আমি আমার পাঠের সমাপ্তি এখানে ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।